নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই পডকাস্ট অ্যান্ড মোরের আরো একটা নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি লাবণ্য এবং আমার সঙ্গে আমার ভীষণ প্রিয় একজন মানুষ এই কারণে বললাম কারণ আজকে তিনি হয়তো অফিসিয়ালি আমার অতিথি, কিন্তু তার সঙ্গে আমার পরিচয় বলুন বা তার কর্মকাণ্ডের সাক্ষী আমি বলুন, সেটা কিন্তু দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার গ্রোথ, তোমার জার্নি সবটাই আমি অনেক সামনে থেকে সাক্ষী থেকেছি এবং আজকে আমার অতিথি হিসেবে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের অতিথি শ্রী গৌরব ত্রিবেদী, একজন ভীষণ বিখ্যাত মানুষ। তার নিজের ক্ষেত্রে তিনি একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, একজন বাস্তু কনসালটেন্ট, একজন পামিস্ট এবং শুধু নিজেই একজন সফল মানুষ নন, তার সঙ্গে প্রচুর 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 ছাত্রছাত্রী তৈরি করছেন প্রতিনিয়ত, যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের জীবনকে একটা সুন্দর দিশা দেখাতে পারেন। অনেক অনেক স্বাগত আমার পডকাস্টে। থ্যাংক ইউ ভেরি মাচ লাবণ্য, আজকে তোমার এই পডকাস্ট এন্ড মোড়ে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। গৌরব দা, তুমি একজন অ্যাস্ট্রোলজার, একজন পামিস্ট এবং অ্যাট দ্য সেম টাইম একজন বাস্তু কনসালটেন্ট। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে ফোকাস করব সেটা পুরোপুরি বাস্তু। একজন মানুষ সবসময় চায় তার জীবনে শান্তি থাকুক, সে সুস্থ থাকুক এবং তার জীবনে ওয়েলথের যে ফ্লোটা সেটাও খুব ওয়েল মেনটেন থাকুক। সে জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ এই সব কিছু যদি ভালো রাখতে চায়, সেক্ষেত্রে তার বাস্তুটা তার কাছে কতটা ইম্পর্টেন্ট হওয়া দরকার, মানে কতটা ঠিক হওয়া দরকার? লাবণ্য, বাস্তু আমাদের জীবনে বা হিউম্যান লাইফে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাস্তুর বেশ কয়েকটা দিক আছে, যেমন ভালো বাস্তু আর খারাপ বাস্তু আমরা বুঝবো কি করে। এক্স্যাক্টলি, এটাই আমার প্রশ্ন অ্যাকচুয়ালি। মানে আমি একজন সাধারণ মানুষ, আমি বুঝবো কি করে আমার বাস্তুটা খারাপ আছে? তো সেটাও বুঝতে গেলে দেখো, দু রকমের বাস্তু ফাউন্ডেশন হয়। এক হচ্ছে আমার বাস্তু ফাউন্ডেশনের প্রথম ধাপ, যখন আমি ভিত করছি, ভিত প্রস্তুত করছি, তো সেইখানে বাস্তুর জন্য নেগেটিভ কিছু, যদি কোনো মাংসের হাড় বলুন বা কারো দ্বারা রেখে দেওয়া কোনো চুল, এই সমস্ত যদি থাকে, তাহলে সেখান থেকে একটা বড় বাস্তুদোষ ক্রিয়েট হয়। আরেকটা হচ্ছে আফটার ফাউন্ডেশন, আমাদের বিল্ডিং রেডি, সাধারণ মানুষ গিয়ে ফ্ল্যাটটা কিনলো, তারপরে গিয়ে তাকে ওই সমস্তগুলো ফেস করতে হয়েছে। এবং এছাড়াও আকৃতিগতভাবে বা আমাদের যে পঞ্চতত্ত্ব, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, এই পঞ্চতত্ত্ব 5 এলিমেন্টসও যদি আমাদের ঠিকঠাক না থাকে, সেখানেও বাস্তুর সমস্যা তৈরি হয়। প্রচুরভাবে দেখেছি বহু মানুষ যারা নতুনভাবে নতুন জায়গায় শিফট করেছে, তাদের সন্তানের লেখাপড়া হোক, হাজব্যান্ড ওয়াইফ বা স্পাউসের মধ্যে সম্পর্কের অবনতি হোক, তাদের লিগাল ইস্যুজ হোক, এক জায়গায় টাকা দিয়েও তারা টাকা পাচ্ছেন না, এছাড়াও বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু তারা জর্জরিত। তাই বাস্তুর প্রবলভাবে আমাদের লাইফে কিন্তু একটা এফেক্ট আছেই। এক্ষেত্রে একটা প্রশ্ন, আমি এরকম মানুষও দেখেছি যিনি বলছেন আমি যতদিন জীবনে ভাড়া বাড়িতে থেকেছি আমার জীবনে কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ, বাড়িটা হয়তো আমার নিজের নয়, আমার মাসে একটা রেন্ট দিতে হতো, কিন্তু একটা সময় পর যখন আমি নিজের বাড়িতে শিফট করলাম, সেখান থেকে তার প্রবলেম অ্যারাইজ করা শুরু হলো। তার মানে কি এই প্রবলেম গুলো তার জায়গা চেঞ্জের জন্য বা বাস্তু চেঞ্জের জন্য হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ স্থান পরিবর্তনের কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক তেমনই ভাবে দেখো, বাস্তু কি বলছে আমাদের স্থানগত একটা প্রেডিকশন। আজকে এই জুন মাসে আমরা এখানে বসে আছি, ঠিক এই সময় যদি আমরা সুমেরুতে গিয়ে যাই, তাদের কিন্তু আমাদের অবস্থানগত পরিবর্তনের জন্য আমাদের পুরো এনভায়রনমেন্টই পরিবর্তন। সেখানে শুধুই বরফ, চারিদিকে প্রচুর ঠান্ডা। আজকে যদি এখান থেকে আমরা অন্য কোনো কোনো ঠান্ডার জায়গাতেও যাই, জাস্ট স্থান পরিবর্তনে একই সময় কিন্তু বাস্তুর প্রবলভাবে একটা চূড়ান্ত মানে চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনই ভাবে যেমন 7টা রং বলো আমাদের, যে যার পছন্দ মতো রং আমরা চুজ করি, ঠিক তেমনই কারো কারো জায়গায় যখন আমরা যাই, সেই জায়গাটাও, যেমন তুমিও কোথাও যাও, গিয়ে তোমার কোনো জায়গায় থাকতে বেশিক্ষণ ভালো লাগে, আবার ঠিক তেমনই আমিও কোনো জায়গায় এমন জায়গায় ঢুকেছি যেখানে গিয়ে আমার থাকতে বেশিক্ষণ ভালো লাগছে না, কখন মনে হচ্ছে আমরা উঠবো। তাই বাস্তুর কিন্তু প্রবল ভূমিকা আছে এবং এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তুমি তো ভিজিট করার পারপাসেও প্রচুর জায়গায় যাও, সেই জায়গায় দাঁড়িয়ে একজন বাস্তু কনসালটেন্ট হিসেবে তুমি যদি একটা জায়গা ভিজিট করতে যাও, সেখানে কি কি জিনিস তোমার প্রথম দেখার প্রয়োজন হয় একটা বাস্তুকে পজিটিভ ডিক্লেয়ার করার জন্য? বাস্তু দু রকমের ভিজুয়ালাইজেশন হয়। এক হচ্ছে যখন ফাউন্ডেশন, তার আগে যদি কোনো খালি জায়গায় আমাকে যেতে হয়, তাহলে সেখানে গিয়ে ফার্স্ট আমি দেখি জমি থেকে কোনো স্মেল বেরোচ্ছে কিনা।
জমির আশেপাশের ল্যান্ডের সাথে কি কানেক্টেড আছে, জমিকে হাত দিয়ে খুললে বা কিছুটা খুললে কোনো মানুষের হাড় বা হাড় জাতীয় কোনো পশু পাখির হাড় বেরোচ্ছে কিনা, চুল বেরোচ্ছে কিনা, তামা বেরোচ্ছে কিনা, লোহা বেরোচ্ছে কিনা। যদি কোনো জমি থেকে কয়লা বা মাংসের হাড় বা চুল বা প্লাস্টিক এই সমস্ত জাতীয় বেশি বেরোয়, তাহলে জমিতে প্রচণ্ডভাবে বাস্তুদোষের সম্মুখীন। এবং তার থেকেও আরও ভালো একটা উপায় আছে, জমির ঠিক মাঝ বরাবর যদি আমরা 1 ফুট বাই 1 ফুট একটি গর্ত করি এবং গর্ত করার পরে সেই মাটিটা যেটা আমরা তুলেছি সেটাকে আবার যদি তার মধ্যে দিই, সেই মাটিটা যদি একদম টাইটে মানে সমান সমানভাবে থাকে, তাহলে জানবো সেই বাস্তুটি ঠিকঠাক। যদি সেই মাটিটি ওভারফ্লো করে তাহলে ভালো, খুব ভালো। আর যদি সেই মাটিটি একটু হলেও নিচে নামে তাহলে কিন্তু সেটি বাস্তুর জন্য খুব একটা ভালো নয় বা ফার্টাইল নয়। এটা গেল এক রকমের বাস্তু। এবার ফাউন্ডেশনাল বাস্তু। ফাউন্ডেশনাল বাস্তুর ক্ষেত্রে কেবল আমরা পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টসই দেখি, যে অগ্নিকোণে কি কি আছে, নৈরিক কোণ ঠিক আছে কিনা, ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ সেই কোণটি কাটা আছে কিনা। যে কোনো বাড়ির বাস্তুর ক্ষেত্রে যত বাস্তু দোষ থাকুক, যদি ঈশান কোণ কারোর কাটা থাকে বা ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু সেই বাড়ির বাস্তু কোনোভাবে ঠিক করা যাবে না। আচ্ছা, মানে ঈশান কোণ সব থেকে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যে কোনো একটা বাস্তুকে ভালো রাখার জন্য। ঈশান কোণ হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ভাবনাগুলোকে জাগরণ করায়, মানে ঈশ্বরের দিক। ঈশ্বরের দিক। তো সেই জায়গায় যেখানে আমাদের স্পিরিচুয়াল গ্রোথ যখন থাকছে না, তাহলে আমরা ঈশ্বরের ব্লেসিংসটা সেভাবে পাচ্ছিও না, তাহলে সেই জায়গাটা ব্লকেজ তৈরি হচ্ছে। সব জায়গা থেকেই একটা ব্লকেজ তৈরি হয়ে থাকছে। তো তাই ঈশান কোণ যদি কোনো বাড়ির বাস্তুর ক্ষেত্রে যত ফল থাকুক সমস্ত সলভ করা যায়। পৃথিবীতে কোনো দিনও সর্বতভাবে বাস্তু কারোর সঠিক হয় না। আজ অবধি দুটো বাস্তু পাওয়া গেছে ইতিহাসে বা শাস্ত্রে। একটা হলো লঙ্কা, যেখানে রাবণ বসবাস করতেন, আর একটা হচ্ছে রাবণের বাস্তু পারফেক্ট। রাবণের বাস্তু পারফেক্ট ছিল, আর একটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ যেখানে পাণ্ডবরা থাকতো। আচ্ছা, এই দুটো বাস্তু শাস্ত্রে বলা আছে যে এই দুটি বাস্তু কেবল বাস্তু সম্মত সমস্ত নিয়ম মেনেই হয়েছিল, কিন্তু তার প্রত্যুত্তরে দেখো কালের সময়ের পরিপ্রেক্ষিতে আজ দুটো এক্স্যাক্টলি বাস্তুই তাই। নেই। দুটো বাস্তুই নেই, হ্যাঁ। শুধু তাই নয়, যদি এই দুটোকে আমরা বাস্তু নিয়ম অনুযায়ী পারফেক্ট বাস্তু হিসেবে ডিক্লেয়ারই করি বা কনসিডার করি, দুটোতেই কিন্তু ম্যাসিভ অগ্নিকাণ্ড ঘটেছিল। হ্যাঁ, ইতিহাস তো তাই বলছে। ইতিহাস তাই বলছে। তো সেই জন্যই পৃথিবীতে পারফেক্ট বাস্তু বলে কিছু হয় না। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমি এই রেফারেন্সটি দিলাম। তো তাই যে কোনো বাস্তুর ক্ষেত্রে আমরা যেটা করব, যতটা পসিবল ভালো করে করা যায়, এবং ঈশান কোণ হোক বা আমাদের পারিপার্শ্বিক 5 এলিমেন্টস ঠিক থাকছে কিনা এই বিষয়ে আমরা সবসময় গুরুত্ব দেব। 5 এলিমেন্টস যদি ইমব্যালেন্স থাকে, তাহলে একজন পারফেক্ট বাস্তুকারের কাজ হচ্ছে সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করা, এর বাইরে কিন্তু আর কিছু নয়। আচ্ছা, আমরা যখন মোটামুটি ছোট, মানে আজ থেকে 18-20 বছর আগেকার কথা বলছি, এক সময় একটা ওয়েভ এসেছিল যে বাড়ির বাস্তু ঠিক করার জন্য মানুষ ভীষণভাবেই ফেং শুইকে অ্যাডপ্ট করতো। সেখানে হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছি বাড়িতে, বাঙালি বাড়িতেই বিশেষ করে, বা ভারতীয়দের বিভিন্ন মানুষের বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ আর জায়গা পাচ্ছে না, সেই জায়গায় একটা লাফিং বুদ্ধা ঢুকে পড়লো। তারপরে চলে এলো একটা কচ্ছপ। তারপরে কোথাও কোথাও জায়গা বুঝে উইন্ড চাইম টাঙিয়ে দিচ্ছে মানুষজন। কোথাও আবার জলের উপর 3টে করে কয়েন আর তার সঙ্গে একটা কচ্ছপ, কচ্ছপ। এরকম জিনিসপত্র রাখছে লোকে। এটা একটা সময় ছিল যখন ম্যাসিভ ভাবে উঠে এসেছিল। তারপর এখন আর ইদানিং সেই জিনিসটার খুব একটা প্রচলন দেখি নেই। না। এমন তো নয় যে রীতিনীতিটা উবে গেছে, কিন্তু এটা কি ইন্ডিয়াতে মানে গ্রহণযোগ্যতা পেলো না, নাকি আমাদের ভারতীয় জলবায়ু পরিস্থিতি পরিবেশের মধ্যে এটা খুব একটা কার্যকরিতা তার খুঁজে পাওয়া গেল না, মানে কোনটা? এটা খুব দারুণ কোয়েশ্চেন। সেটা হলো তুমি যেসব জিনিসগুলো বললে উইন্ড চাইম, সেটা আমি আমার ঘরেও লাগিয়েছিলাম। আর আমরা যখন স্কুলে পড়তাম সেই সময় সময় যাতে ভালো যায় সেজন্য লাফিং বুদ্ধা আমি নিজেও কিনেছিলাম। ব্যাম্বু ট্রি, সেটাও আমি আমার ঘরে করেছিলাম, কিন্তু ব্যাম্বু ট্রি রাখার পরে জানি না কেন প্রবলভাবে আমার সময় প্রচণ্ডভাবে খারাপ যেতে শুরু করে। তো তারপর থেকে ভয়ের চোটে আমি সেই ব্যাম্বু ট্রিটাকে সরিয়ে দিই। এছাড়াও যদি আমরা দেখি সেই সময় প্রচণ্ডভাবে মার্কেটিং হতো একটি জোডিয়াক পাওয়ার রিং, আনন্দবাজার জুড়ে বড় একটি নাম বলো না খালি পেপারে। আচ্ছা,
প্রথম সারির নিউজ পেপারে? হ্যাঁ, প্রথম সারির নিউজ পেপারে একটি বড়ভাবে অ্যাড থাকতো, যেখানে লেখা থাকতো জোডিয়াক পাওয়ার রিং। সেটি পড়লেই নাকি ভাগ্য ফিরে যাবে, এবং বিভিন্ন ফিল্ম স্টারদের সাথে তারা এই রিং ধারণ করেছেন, এবং এরকম প্রচুরভাবে আমরা দেখেছি। এখন আজকের দিনে যদি আমরা দেখি, আজকে প্রবলভাবে ব্রেসলেট, ক্রিস্টাল আর পাইরাইট, তো এগুলো হচ্ছে একটা টাইম টু টাইম প্রচলন, কেবল মার্কেটিংয়ের জন্য, এর বেশি কিন্তু কিছু নয়। তো এই যে বাস্তু ফেং শুই বলো, বাস্তুটা হচ্ছে কিন্তু আমাদের পৌরাণিক থেকেই, মানে এটার কোনো দ্বিচারিতা নেই। বাস্তু হচ্ছে মৎস্য পুরাণ থেকে আসা। আর এই যে আমরা ফেং শুই, এটা হচ্ছে আমাদের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ওয়েস্টার্ন কালচার থেকে আমরা নিয়েছি, যেগুলো ওয়েস্টার্ন কালচারে বেশি ইউজ হয়। ওখানে ড্রাগন, চাইনিজ ক্যালেন্ডারে ড্রাগন থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস ইউজ হচ্ছে, সেইটাকে ইনফ্লুয়েন্সে আমাদের ইন্ডিয়াতে আগমন, এছাড়া এর কোনো তেমন কিছু রেফারেন্স নেই। আচ্ছা। বাস্তু প্রসঙ্গে আরেকটা জিনিস আমরা অনেক সময় মানুষকে দেখি, খুব মানুষকে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে রঙের একটা ব্যবহার। বিভিন্ন মানুষ এটা বিশ্বাস করে, এটা অ্যাস্ট্রোলজি তো বেশ খানিকটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যে প্রত্যেকটা মানুষ তার ডেট অফ বার্থ অনুযায়ী বা তার পার্সোনালিটি অনুযায়ী বা তার জন্ম ছক অনুযায়ী তার লাকি কালার বা তার ফেভারেবল কালারকে বেশি প্রেফারেন্স দেয়। তো একটা বাড়িতে ধরো চারটে ডিফারেন্ট রাশির মানুষ রয়েছে, চারজনের ডেট অফ বার্থও আলাদা। বাড়ির ক্ষেত্রে তারা যখন রঙের ব্যবহার করবে, তারা কি জিনিসটা মাথায় রাখবে? বাড়ির ক্ষেত্রে যেহেতু বাস্তু, বারবার বলেছি, বাস্তু মনে হচ্ছে স্থান ভিত্তিক আমাদের বিশ্লেষণ। তো সেক্ষেত্রে আমার পার্সোনালি লাল রং ভালো লাগতেই পারে, সাদা রং ভালো লাগতেই পারে। বাস্তবিক ক্ষেত্রে আমার প্রিয় রং হলো সাদা এবং গোল্ডেন। এবং এছাড়া সাপোজ তোমার নিজস্ব একটা আলাদা চয়েস আছে, কিন্তু বাস্তু যেহেতু একটি স্থান ভিত্তিক, সেখানে কখনোই লাল, নীল, হলুদ, সবুজ রং করা কখনোই ঠিক নয়। পৃথিবীর তুমি যে কোনো 5 স্টার হোটেলে যাও, 7 স্টার হোটেলে যাও, বিভিন্ন রকম বড় বড় ব্যক্তিত্বদের বাড়িতে যাও, কখনোই তুমি দেখবে না যে তাদের ঘরে বিভিন্ন রকম কালার হয়েছে। মানে সব বিশেষ করে সময় ব্রাইট দেখবে কালারের তো ব্যবহার নেই, কোনো নেই, সব সময় দেখবে অফ হোয়াইট প্যাস্টেল শেডস অর হোয়াইট। এবং ঘরের মধ্যে অবশ্যই ভাবে দেখবে ক্রিস্টাল ইয়েলো লাইট লাগানো হয়েছে, বা ওয়ার্ম লাইট। মম লাইট, এরকম সাদা লাইটের ব্যবহার কিন্তু যে কোনো ভালো জায়গায় দেখবে এখনকার দিনে প্রায় নেই। ইভেন আমার ঘরেও তাই, ক্রিস্টাল ইয়েলো লাইট। এতে কি হয়, চোখের ঘরে ঢুকে যদি আমরা পাশবিক একটা পারিপার্শ্বিক শান্তি না পাই, প্রশান্তি না পাই, ঘরে ঢুকেই যদি আমাদের মুড আরো গরম হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের বাস্তু তো আমাদের কোনোভাবে হেল্প করছে না, বরঞ্চ আরো ক্ষতি করছে। তো এই যে হোয়াইট বা ওয়ার্ম হোয়াইট লাইট এবং তার সাথে দেওয়ালের কম্বিনেশন, এটি আমাদের মেন্টালি এবং চোখে খুব শান্তি দেয়, মেন্টাল পিস দেয়। তো সেই কারণে অবশ্যইভাবে এই রং করা উচিত। যাদের বাস্তুর ঘরে অন্যান্য কালার করা আছে, এর থেকে প্রবল বাস্তুদোষ হয়, তো তারা যদি এই কালার শিফট করেন, অনেকটা বাস্তুদোষ এমনিই কেটে যায়। সেক্ষেত্রে কি দিকটাও ম্যাটার করছে, মানে কোন দিকের জন্য কোনো নির্দিষ্ট কালার আছে কিনা? সব থেকে ভালো হয় যদি কোনো মানুষ সাদা বা অফ হোয়াইট কালার ঘরের মধ্যে রং করেন, এবং তার সাথে যদি গোল্ডেন টাচটাকে ব্যবহার করা যায়, সে বিষয়ে আরও বেশি লাক ফ্যাক্টরটাকে কিন্তু আমরা কার্যকরী করতে পারি। গোল্ডেন বা ইয়েলো হলো জুপিটারের কালার, বৃহস্পতির কালার। তো বৃহস্পতির সাথে থাকা মানেই কিন্তু আপনাদের পারিপার্শ্বিক সুখ, সমৃদ্ধি, বৈষয়িক শান্তি সবটাই ডিনোট করে। তো তাই এই দুটো কালার প্রবলভাবে ইউজ করা উচিত। আচ্ছা, মানুষের বাস্তুর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে অনেক মানুষ বাড়িতে ফার্মিং করেন নানান শৌখিন জিনিসের। কিচেন গার্ডেনের তো আজকাল ছোট ছোট ফ্ল্যাটেও খুব ট্রেন্ড, লোকে নানা রকম হার্বস প্লান্ট করছে, নানা রকম জিনিস প্লান্ট করছে। আবার ইনডোর প্লান্টও প্রচুর আজকাল ট্রেন্ডে, মানে স্নেক প্লান্ট থেকে শুরু করে জেট প্লান্ট থেকে শুরু করে কুবের ট্রি, নানা রকম লাকি ব্যাম্বু, এই ধরনের জিনিস। তো বাস্তুর ক্ষেত্রে গাছের ভূমিকা কতটা এবং কি কি গাছ আমার জন্য ফেভারেবল হতে পারে, সেটা যদি একটু বলো। আবারও বাস্তু স্থানভিত্তিক জায়গার জন্যে গাছের ভূমিকা প্রবলভাবে গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে দরকার প্রত্যেকটা ঘরে আমাদের বাস্তুতে সূর্যের আলো পড়ছে কিনা। যদি কোনো বাস্তুতে সূর্যের আলো না পড়ে, সে বাস্তুর ফ্ল্যাট নেওয়া উচিত নয়। সূর্যের আলো যেখানে ঢুকছে সেই বাস্তু কেবল প্রবলভাবে ভালো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে বাড়িতে গাছ রাখা হয়, গাছ কি করে, এই যে আমাদের ঘর যখন খোলামেলা থাকছে এবং গাছ থাকছে, আমরা বাইরে থেকে বা ঘরের মধ্যে থাকতে থাকতে আমাদের বডিতে একটা এনার্জি স্টোর হয়। ঠিক আছে, আমরা ঘরের যদি দরজা জানলা না খুলি বা গাছ যদি না থাকে,
সেই এনার্জিটা ঘরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমার কোনো দুঃখ কষ্ট রাগ সেই এনার্জিটা তো আমার মধ্যেই স্টোর হয়ে যাচ্ছে, বেরোনোর জায়গা পাচ্ছে না। তো সেই জন্যে ঘর যত খোলামেলা হবে, ঘরে যত গাছ থাকবে, কারণ গাছ কি করছে, কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেনটাকে প্রডিউস করছে, এবং তার জন্যে আমাদের কিন্তু ঘরের যে বাতাবরণ, বাতাসের যে তারতম্য, সেটি কিন্তু একটা ব্যালেন্স হচ্ছে। এবং তার সাথে সাথে সবুজ গাছের সবুজ রঙটি আমাদের শরীরের জন্য, মানসিক স্থিতির জন্য খুবই ভালো। যে কোনো ডক্টর বলেন সকালবেলায় উঠে ঘাসের মধ্যে হাঁটতে, ভোরবেলায় পায়ে। কেন? কারণ সেই হাঁটার ফলে আমাদের এক তো পায়ের টাচের ফলে একটা ফল আসছে, এবং তার থেকেও আমাদের সবুজ কালারটি কিন্তু আমাদের চোখে মনে কিন্তু প্রশান্তি দেয়। তাই বাস্তুতে গাছের ভূমিকা কিন্তু প্রবলভাবে আছে। আমি আমার নিজের ঘরেও অনেক গাছ লাগিয়েছি, আমার বেডরুমেও। কিন্তু হ্যাঁ, গাছটি যেন গাছ হয়, সেটি যেন প্লাস্টিকের গাছ না হয়। জীবন্ত গাছ রাখুন, একটা টাইমের পর গাছ যদি মারা যায় আবার চেঞ্জ করুন। কিন্তু গাছ রাখার সাথে সাথেই মরে যাচ্ছে, সেটাও কিন্তু খুব খারাপ বাস্তু দোষের লক্ষণ। আচ্ছা, মানে সেক্ষেত্রে আমি আমার বাস্তুতে যদি দেখি আমার শৌখিন গাছগুলো পরপর মরে যাচ্ছে, তার মানে সেটা একটা নেগেটিভিটিকে ইন্ডিকেট করছে। নেগেটিভ ইঙ্গিত অবশ্যই দেয়। আমি গাছ লাগালাম, 2 মাস পরে মরলো, 6 মাস পরে মরলো, 7 মাস পরে, সেটা হতে পারে, কিন্তু যাই লাগাচ্ছি তাই মরে যাচ্ছে, এটা কিন্তু খুব খারাপ বাস্তু দোষের লক্ষণ। সেক্ষেত্রে কি কি গাছ বাড়ির জন্য বেশি ফেভারেবল হতে পারে? গাছ খুব ভালো হয় হচ্ছে আম গাছ, মানি প্ল্যান্ট গাছ, স্নেক প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, এগুলো, এবং জিজি প্ল্যান্ট, এগুলো খুব ভালোভাবে ঘরের মধ্যে থাকে, এবং আমার ঘরেও আছে। এগুলি কোনো রকমভাবে নেগেটিভ তো দেয় না, উল্টে প্রচণ্ডভাবে পজিটিভ অ্যাসপেক্ট ঘরে রাখে। ঘর দেখতেও সুন্দর লাগে, চারিদিকে তাকালে একটা সবুজ সতেজ ব্যাপার, মনটাও খুব ভালো থাকে। তো এই সমস্ত গাছগুলোকে রাখা উচিত। গাছের সঙ্গে আরেকটা জিনিস আমাদের, মানে বিশেষ করে রেসিডেন্সিয়াল বা মানে গৃহস্থ বাড়িতে যেটা খুব ম্যাটার করে, সেটা হচ্ছে পেট। প্রচুর মানুষের শখ শৌখিনতা থাকে পেট নিয়ে। কেউ বিড়াল পোষে, কেউ পাখি পোষে, কেউ কুকুর পোষে, কেউ মাছও রাখে আর কি, সেটাও অনেকে পেট হিসেবেই কনসিডার করে। আবার কেউ খরগোশ, গিনিপিগ, যার যেটা প্রেফারেন্স আর কি। এই পেটের ভূমিকাটা কিভাবে জড়িয়ে আছে আমাদের বাস্তুর সঙ্গে এবং আমাদের জীবনের সঙ্গে? কারণ অনেকে বলে যে পেট নাকি নেগেটিভিটিকে দেখতে পায়, তারা খানিকটা এটাকে আটকানোর ক্ষেত্রে খানিকটা হেল্প করে। আবার অনেকে বলে না বাবা, পেট আসা মানেই, মানে বাড়িতে বিড়াল আসা মানেই খুব নেগেটিভ এনার্জি চলে এলো, মানে এটাও একটা ব্যাপার। এইটা আবার অনেকে মাছ মরে যাওয়াটাকে খুব নেগেটিভ হিসেবে কনসিডার করে, ওরা মাছ মরে যাচ্ছে মানে বাড়িতে খুব অশুভ শক্তির প্রভাব। এটা কিভাবে দেখো তুমি? দেখো, ঘরে পেট রাখা এবং তার সাথে অশুভ শক্তির আগমন হলো কি হলো না, সে বিষয়ে বলতে গেলে, যেমন মাছ মাছ যদি আমরা রাখি ঘরের মধ্যে, সচরাচর মাছ রাখলে কি হয়, খুব তাড়াতাড়ি মারা যায়। তো আমি নিজের ক্ষেত্রেও ছোটবেলায় যখন মাছ নিয়ে আমি রাখতাম, তো একাধিকবার মাছ মারা যেত। তো আমি বুঝতে পারতাম না কি কারণ, সে অক্সিজেন নতুনভাবে মোটর কিনে দিয়েই হোক বা বিভিন্নভাবে খাবার দিয়েই হোক, কোনো না কোনোভাবে সঠিক পরিচালনা না হওয়ার কারণে কিন্তু মারা যেত। তো রিপিটেডলি মারা যাওয়া, সেটা কিন্তু খারাপ, নাম্বার ওয়ান। আর পশু পাখি বা জীবজন্তু রাখলে বাস্তুদোষ হয়, এই বিষয়ের চরম মানে উদাহরণ হচ্ছে আমরা দেব কিন্তু মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি, যার বিয়ে হলো, তার বিয়েতে আমরা দেখলাম রিসেপশনে একজন ডগি। হ্যাঁ, তো এর চেয়ে বড় উদাহরণ আর হয় না, কারণ তাকে তারা ঘরের মেম্বার হিসাবেই রেখেছে। একদম। এবং অনন্ত আম্বানির যে বান্তারা যেটা রয়েছে, বান্তারা, তো সেটা পৃথিবীর এমন কোনো পশু পাখি নেই যেটা বান্তারাতে নেই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে, আপনি যদি সঠিকভাবে পরিচালনা করে রাখতে পারেন পশু পাখিতে, কোনো ভুল নেই। একজন পশু পাখিকে যখন আপনি খাওয়াচ্ছেন, ফিড করছেন, তারা কিন্তু মানসিকভাবে আপনাকে ব্লেসিংসই দেয়, এতে আপনার কোনো অশুভের সংকট নেই। এবার আপনি এটা বলতে পারেন যে পশু, বিভিন্ন জীবজন্তু, তারা কিছু নেগেটিভিটি দেখতে পায়। এবার হিউম্যান লাইফের আমাদের ভয়েসের একটা পারফেক্ট ডেসিবেল আছে আমাদের ভয়েসে। সেই ডেসিবেল অবধি কিন্তু আমরা সাউন্ড শুনতে পারি। যেমন পিঁপড়েকে মারলে আমরা কি, সে পিঁপড়েকে যদি আমরা কাউকে মারি, তাহলে কি সে চিৎকার করে না? নিশ্চয়ই সে করে। কিন্তু চিৎকার করে। কিন্তু যেহেতু তার ডেসিবেলটার একটা লিমিটেড সীমা আছে, সেই সীমাটা কিন্তু আমরা শুনতে পাই না, আমরা সেই ডেসিবেলের বাইরে। ঠিক তেমনই আমাদের বিভিন্ন ভাইব্রেশন, আমাদের বডি অরা, কেবল তার স্পেসিফিক কিছু লিমিটেশন আছে। সেইটা কিন্তু পঞ্চেন্দ্রিয়ের কুকুরদের বা অন্যান্য জীবজন্তু তেমন কোনো লিমিটেশন নেই। তো
তো তাই তারা যদি সেটিকে উপলব্ধি করেন, যেমন আমাদের দূর থেকেও কুকুর কিন্তু ঘ্রাণ শুনে তারা এক্সাইটেড হয়, লাফালাফি করে। নিচে কেউ যখন আসে, কুকুর দোতলায় থাকলেও সে কিন্তু বুঝতে পারে। একদম। তো এটা কেবল তাদের স্ট্রং সেন্সের জন্য, পঞ্চ ইন্দ্রিয় তাদের প্রবল সজাগ, সেজন্য করতে পারে। এর সাথে কিন্তু কোনো নেগেটিভিটি আমি দেখতে পাই না, বা আমি দেখিও না। তার মানে বাড়িতে যারা পেট রাখতে চান তারা রাখতে পারেন, অবশ্যই তাতে রাখতে ভয় পারেন, পাওয়ার কোনো কারণ নেই, মানে কোনো কেউ যদি কারণ নেই। পছন্দ করেন তিনি রাখতেই পারেন। অবশ্যই রাখতে পারেন। আচ্ছা, একটা জিনিস বলো, আহ বাস্তু আমরা এতক্ষণ মূলত আলোচনা করছিলাম সেই সমস্ত বাস্তু নিয়ে যেগুলো ধরো আমাদের গৃহস্থ বাড়ির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু কারোর ধরো বাস্তুটাই তার প্রফেশন। হুম। আমি মূলত তাদের কথা বলছি যারা হয়তো বিল্ডার, ডেভেলপার, প্রমোটার হিসেবে বিখ্যাত, বা বিখ্যাত শুধু না, মানে সেটাই তাদের কাজ। সেক্ষেত্রে একজন মানুষ, এমনও তো হয়, মানে আমি এটা এক্সাম্পল দেখেছি আর কি, সেজন্য বললাম যে তিনি একজন প্রমোটার, তিনি যথেষ্ট সফল, তার ব্যাক টু ব্যাক প্রজেক্ট সাফল্য পেয়েছে। আবার এমন সময় একটা হলো যে তিনি একই জায়গায় দু তিনটে প্রজেক্টে কাজ করছেন, কোন একটা পার্টিকুলার প্রজেক্ট তার খুব ফ্লপ করে গেল, বিক্রি হচ্ছে না তার, মানে ফ্ল্যাট গুলো হয়তো, বা সেগুলো সাকসেসফুল নয় কোনো কারণে, সেটাতে তিনি সফলতা পেলেন না। এই ক্ষেত্রে এটার পিছনে কোনো লজিক আছে, কোনো কারণ আছে? এক্ষেত্রে লজিক বা কারণ অবশ্যই সেই বাস্তু বা সেই জমিটি। কারণ অনেক জমি যেগুলি ফার্টাইল থাকে, ফার্টাইল মানে বেশ উর্বরা, সেটা জমি দেখলেই আমাদের বোঝা যায়। যেমন আগেও বললাম যে কোনো জমিতে যদি প্লাস্টিক, কয়লা বা পোড়া জিনিস বা লোহা বা পশু পাখির হাড়গোড় বা চুলের গোছা, এগুলো যদি বেশি পাওয়া যায়, সে বাস্তু কিন্তু চরমভাবে বাস্তুদোষে জর্জরিত। এবার অধিকাংশ প্রমোটার তারা কিন্তু বাস্তুদোষগুলোকে নিরাময় করেন না। তো সেইটা যতক্ষণ না হয়, সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষটি রয়ে যায়। এটা হলো একটা। এবং এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে চাই। আমি একজনের বাস্তু দেখতে গিয়ে আমি দেখেছিলাম যে সেই বাস্তুতে আমি যতই যা কিছু করছি না কেন, তার কিন্তু পুরোপুরি রেজাল্ট আসছে না। পরবর্তীতে অনেক অ্যানালিসিস করে দেখা গেছে, অনেক পরে সেটা আমরা যখন বুঝতে পারলাম যে ভিত তৈরি হওয়ার সময় ওর মধ্যে, এই ভিতের মধ্যে একগুচ্ছ চুল এবং কিছু মাংসের হাড়, সেটি ইন্টেনশনালি পাশের বাড়ি থেকে করে রেখে সে বাস্তুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো যার জন্যে ওই সম্পূর্ণ বাস্তুটি কিন্তু কোনোভাবে, আমি বাহ্যিক যতই বাস্তুর কিছু করি না কেন, সম্পূর্ণভাবে তার রেজাল্টটা আসতে পারছিল না। এক্ষেত্রে একটা ভালো সলিউশন যেটা আমরা দিয়েছিলাম, যার ক্ষেত্রে, কারণ পুরোপুরি বাস্তু ভেঙে আবার পুরোটা করা সম্ভব নয়, সেক্ষেত্রে বেস্ট বাস্তু সলিউশন যেটা আমি দিয়েছিলাম সেটা হলো যে মেঝেটা, ফ্লোরটি, গ্রাউন্ড ফ্লোরটি, সেটা কাঠের করে দেওয়া। বলো কাঠের কেন? কারণটা হচ্ছে কাঠ ওই যে গ্র্যাভিটিটাকে, ওই যে নিচের যে এফেক্ট, সেইটাকেও আটকাচ্ছে অ্যাটলিস্ট সেইটা। কারণ এছাড়া তুমি আর বেস্ট উপায় কিছু করতে পারবে না, তাহলে তো বেস্ট হয় তোমাকে পুরো বাড়ি ভাঙতে হবে। সেটাকে না করে একমাত্র বেস্ট উপায় ছিল যে পুরো মেঝেটাকে কাঠের ফ্লোর করে দেওয়া। তখন ওর একমাত্র একমাত্র বেস্ট উপায়। এই জন্য একজন বাস্তু কনসালটেন্ট, তাকে বিচার করতে হবে যে কোন পারপাসটা কার জন্য অ্যাপ্লিকেবল হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, পুরো তখন ওটাকে যদি পুরো কাঠের করে দিলাম, তখন ওটা কি হলো, রেজিস্ট্যান্স ক্রিয়েট করে দিল, তখন ওর এফেক্ট আর আসছে না, বা যতটা কম করা গেল। এ গেল একটা। দু নম্বর হচ্ছে তোমার কোয়েশ্চেন যেটা তুমি করেছিলে যে আর যখন সে ফাউন্ডেশন করে ফেলেছে তারপরে তার বাস্তুদোষ কিভাবে নিরাময় করা যায়? নিরাময় করা যাবে। ফাউন্ডেশন করার পরে বাস্তুদোষ নিরাময়ের জন্য আবারও বললাম, ঘরের যে কোনো বাস্তুতে যা কিছুই হোক না কেন, নর্থ ইস্ট যেন কোনোভাবে কাটা না থাকে বা এফেক্টেড না থাকে। কোনো ঘরের যদি নর্থ ইস্ট কাটা থেকে থাকে, আপনি যতই কিছু করে নিন, সে বাস্তুতে আপনার পার্সোনাল গ্রোথ বা কিছু হবে না। এছাড়াও এন্ট্রান্সটা, ঘরের এন্ট্রান্সটা দেখার দু রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে গোমুখী দ্বার, একটা হচ্ছে সিংহমুখী দ্বার। আচ্ছা, এটা আমি বুঝবো কিভাবে? গোমুখী দ্বার মানে হচ্ছে যার এন্ট্রান্সটা বড় কিন্তু ভেতরে গিয়ে হচ্ছে ছোট। আমি বড় হয়ে ঢুকলাম, কি ভেতরে গিয়ে ছোট্ট একটা জিনিস পেলাম। আচ্ছা। ঠিক আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে রেসিডেন্সের ক্ষেত্রে হয়, বা অনেক অফিসের ক্ষেত্রেও হয়। সেটি মোটামুটি ঠিকঠাক। কিন্তু সিংহমুখী দ্বার, যেটায় আমি এন্ট্রান্সটাই ঢুকলাম একটা নির্দিষ্ট মাপে, এবং ঢুকে গিয়ে পিছন দিকটা আমি বড় পেয়ে গেলাম। আচ্ছা। ঠিক আছে, তো এর গ্রোথ হচ্ছে অনেক বেশি, প্রচণ্ডভাবে বেশি। কোনো বাস্তুতে
যদি আপনার ডান দিকে এবং বাঁ দিকে দুটোই ধরুন আপনার বাড়ি থেকে বেশ বড়, লম্বায় বড় বা চওড়ায় বড়, এবং আপনার বাড়িটি মাঝখানে সেটি যদি ছোট আকারের হয় বা একটু ছোট হয় বা আয়তনে ছোট হয় বা দৈর্ঘ্যে ছোট হয়, সে বাড়ির বাস্তুতে কিন্তু অলরেডি একটা দোষ এই কারণে থাকছে, কারণ দুটো বাড়ি একে অপরকে কম্প্রেস করছে, সেই জন্য এই বাড়ির গ্রোথটা কোথাও একটা লিমিটেড হয়ে যায়। আচ্ছা, তাই চুজ করা উচিত যে দুটো বাড়ি থেকে যেন আমার বাড়িটির বাস্তুটা একটু অন্য শেপের বা একটু অন্য আকারের বা একটু বড় হয়, তাহলে কিন্তু সেই রুলটা অ্যাপ্লাই হয় না, তখন আমার বাড়ির বাস্তুর গ্রোথ ফুল ফ্লেজেডলি চালু। আচ্ছা, মানে আমি যদি একজন বায়ার হিসেবে কোনো বাড়ি কিনতে যাই, একদম, তাহলে ডেফিনেটলি আমি তার এন্ট্রি পয়েন্টটা এবং দরজার সঙ্গে বাড়ির মানে মাপটা সেটা খেয়াল করব, এটা চোখের দৃষ্টিতেই মোটামুটি বোঝা যায়। একটা আমি পাশের মেজারমেন্ট। বাড়িটা দেখতে পাচ্ছি একটু বেশ বড়, আমার বাদিকের বাড়িটাও দেখতে পাচ্ছি বেশ বড়, কিন্তু আমারটা একটু চোখে, অ্যাটলিস্ট চোখে তো একটা বোঝা যায় যে একটু ছোট, সেই বাড়িটা আমি বলবো না কেনাই ভালো গ্রোথের ক্ষেত্রে। গ্রোথের এবার ক্ষেত্রে। উপায় নেই তো আপনি অবশ্যই কিনবেন, কিন্তু গ্রোথের ক্ষেত্রে যদি আপনি সেইভাবে গ্রোথ চান লাইফে, তো ডেফিনেটলি আপনার বাস্তু, আপনার পারিপার্শ্বিক লোক, আপনার কালার, আপনার ভাইব্রেশন, সবটাই আপনাকে ম্যাচ করে হতে হবে। আরেকটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় আজকের এই পডকাস্ট যারা যারা দেখছেন তাদের সবারই মনে এই প্রশ্নটা কোথাও না কোথাও আসছে। আমরা প্রত্যেকেই লাইফে ফিনান্সিয়াল গ্রোথ চাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে একটা ছোট বাড়িতে থাকে সেও চায়, যে ফ্ল্যাটে থাকে সেও চায়, যে তিনতলা বাড়িতে থাকে সেও চায়, যে ভাড়া বাড়িতে থাকে সেও চায় যে আমার একটা নিজের জায়গা হোক বা কিছু, মানে মোদ্দা কথা একটা ফিনান্সিয়াল গ্রোথ, এবং সেটা শুধু এলে হবে না, আসতে হবে এবং স্মুথলি চলতে হবে এবং স্টেডি থাকতে হবে লাইফে, যাতে আমি একটু একটু করে ভালো জায়গায় চলে যাই, কারণ আমি তো চাইবো না ভালো জায়গায় গিয়ে আবার আমি আগের জায়গায় ফিরে আসি। তো একজন মানুষ তিনি যে পরিস্থিতিতে রয়েছেন না কেন, বাড়িতে থেকে বা তার বসত ভিটেতে থেকে তার ওয়েলথটাকে গ্রোথের জায়গায় নিয়ে যাবেন কিভাবে, কি কি জিনিস তাকে ফলো করতে হবে, কি কি ডুজ এন্ড ডোন্টস আছে যেগুলো তার মেনে চলা উচিত? বাস্তুর ক্ষেত্রে যদি তাকে বলা হয়, তো বাস্তুর ক্ষেত্রে অবশ্যই যদি ফাউন্ডেশনের টাইমে তিনি যদি ঘরটি তৈরি করে থাকেন, তাহলে নর্থ ইস্টটাকে তাকে ডাউন করা উচিত, এবং তার অপোজিট যে ডিরেকশন সাউথ ওয়েস্ট সেদিকে একটু আপ করা উচিত। আচ্ছা, এতে ইন জেনারেল ন্যাচারালি প্রাকৃতিকভাবেই আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, এতে সব থেকে বেশি এনার্জি ভালো খেলে যদি নর্থ ইস্টটা ডাউন হয় এবং সাউথ ওয়েস্টটা যদি একটু আপ আপ হয়। হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে পারি? আমার একটা এস্টাবলিশ বাড়ি রয়েছে বা একটা ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের ক্ষেত্রে কি করতে পারি? কারণ আজকাল বেশিরভাগ মানুষের ফ্ল্যাটই হয় ধরে নিচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ফ্ল্যাটের বা আমার জায়গাটুকুর প্রেমাইসিসটুকু আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি? সেক্ষেত্রে আবারও বলবো, নর্থ ইস্টের জায়গাটাকে দেখা, এবং সেই জায়গায় কোনো নীল রং যাতে না থাকে, সেই জায়গায় কোনো অবস্টাকেলস না থাকে, সেই জায়গায় কোনো বাথরুম বা অন্যরকম কোনো টয়লেট না থাকে, এবং তার সাথে সাথে কিচেন থাকাও কিন্তু খুব খারাপ। নর্থ ইস্টে কিচেন থাকলে, যেহেতু সেখানে আমরা খাবার দাবার তো করি, খাবার গরম করা বা রান্না করা, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি হয়। ঠিক আছে, দেখো একটা কোণ কত কিছু আমাদের ইন্ডিকেট করছে। এক্স্যাক্টলি। তো ঠিক নর্থ ইস্ট যদি আমরা পজিটিভ রাখতে পারি, এবং সেই সাথে যদি আমরা সাউথে একটি মেটাল ঘোড়া রাখতে পারি, মেটালের ঘোড়া, সাউথে মেটালের ঘোড়া রাখলে কি হয়, আমাদের ওয়ার্ক এনার্জি এবং অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে যায়। ঘরে কেউ তখন অলস হয়ে বসে থাকতে পারে না, তার কিছু না কিছু কাজ। এবার আমি নর্থ ইস্ট অ্যাক্টিভ করলাম আর সাউথ ইস্টে আমি কোনো কাজ করছি না, ঘরে বসে আছি, সেক্ষেত্রে কিন্তু আমার গ্রোথ এইভাবে দেখা যাবে না। এই দুটো বিষয় যদি আমরা করতে পারি, তো আমার মনে হয় মানে ন্যাচারালি প্রসেসটা কিন্তু অনেকটা বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল ফ্লো আসবে। আমি তথাকথিত লবঙ্গ, লেবু বা এইখানে তেজপাতা পুড়িয়ে দিলাম, এইগুলো খুব একটা বিশ্বাসী নই। আমি খুব একটা টোটকাতে বিশ্বাসী নই, কারণ টোটকা করে সাময়িক লাভ হলেও পার্মানেন্ট কোনো কিছু সলিউশন হয় না। আজকে পৃথিবীর যে কোনো বড় বড় ব্যক্তিত্ব টোটকা করে কিন্তু আজকে হয়নি, তাই না? সে আমরা রাজ্যপাল বলি বা পৃথিবীর যে কোনো মানুষ খুব স্ট্রাগল করেছেন, কষ্ট করেছেন, তারা কিন্তু টোটকা করে কেউ কারো জায়গা পায়নি। বা আম্বানি পরিবার বলি, বা বিভিন্ন ফিল্ম স্টার বলি, বা বিভিন্ন জায়গার বড় বড় ব্যক্তিত্ব। মানে যাদেরকে আমরা মূলত আইডলাইজ করি। বাস্তু নিয়ে যখন আমরা নানা রকম দিকগুলোকে ফোকাস করার চেষ্টা করছি, সেখানে একদম শুরুতেই একটা কথা বলেছিলাম যে একজন মানুষ চায় তার জীবনে
সবকিছুই ভালো হোক, সেটা কর্মজীবন হোক, তার টাকা পয়সা বা ফিনান্সিয়াল গ্রোথ হোক, এবং সম্পর্কের দিকটাও। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটু আসি, যে সেখানে বাস্তু কতটা মেজর রোল প্লে করে। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, ভাই বোনের সঙ্গে সম্পর্ক, এবং বিয়ের পর সম্পর্ক। মানে আজকাল তো আমরা দেখি সম্পর্কগুলো বড্ড ঠুনকো হয়ে যাচ্ছে, এবং ভীষণ তাড়াতাড়ি মানুষের ডিভোর্স, ব্রেকআপ, এগুলো একদম জল ভাতের মতন ব্যাপার হয়ে যাচ্ছে। সেখানে বাস্তু কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে? সেখানেও বাস্তু প্রচণ্ডভাবে রোল প্লে করে, কারণ নর্থ ইস্ট, বারবার আমি নর্থ ইস্টকে গুরুত্ব দিচ্ছি, কারণ যে কোনো কিছুর ঘরে বাস্তুদোষ হোক না কেন, যদি একটি কোণ ঠিক করে রাখা যায় নর্থ ইস্ট, তাহলে কিন্তু অনেক রকমভাবে, অনেকভাবে, অনেক ক্ষেত্রে আমরা বেনিফিটেড হতে পারি। ঠিক তেমনইভাবে সম্পর্কের ক্ষেত্রেও নর্থ ইস্টে যদি কারো রান্নাঘর হয়ে থাকে বা ওখানে যদি বেশি খাবার দাবার গরম করা হয়, সেক্ষেত্রে সম্পর্কের অবনতি, হাজব্যান্ড ওয়াইফের সাথে হোক, প্রেমিক প্রেমিকার সাথে হোক, নিঘাত সম্পর্কের অবনতি হবে। নর্থ ইস্টে যদি সন্তানের ঘর না হয়ে অন্য জায়গায় হয়ে থাকে, বা অগ্নিকোণে মানে হচ্ছে সাউথ ইস্টে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট খারাপ প্রভাব হবে। এবার আমি বলি যে ভালো কী করে হবে। যদি হাউস হোল্ডার, যে হাউস ওনার, সে যদি সাউথ ইস্টে মানে অগ্নিকোণে তার যদি ঘর থেকে থাকে বা রুম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার বাস্তুদোষ নিরাময় হলো। এটা এইটুকু করেই মানে নাম্বার ওয়ান। গৃহকর্তা বা গৃহকর্ত্রী হ্যাঁ, যিনি, তার সাউথ ইস্টে ঘর থাকা উচিত, সে উচিত। সাউথ ইস্টেই থাকবে। আচ্ছা, সন্তান তারা নর্থ ইস্টে থাকবে। সন্তানের পড়াশোনার ঘর তারা নর্থ ইস্টের দিকে মুখ করে পড়াশোনা করবে, এবং পড়াশোনার ক্ষেত্রে পড়তে বসার সময় অবশ্যই কাঠের চেয়ার টেবিলে বসবে, এবং টেবিলে নর্থ ইস্টের দিকে একটি গ্লাসটিকে পূর্ণভাবে জলপূর্ণ করে ঢাকা দিয়ে রেখে পাশে, তবে গিয়ে সে পড়তে বসবে। এতে কনসেন্ট্রেশন অনেকটা বাড়ে। আচ্ছা, এবং তার সাথে সাথে তাকে ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট, যাকে আমরা পুরাক কুম্ভক রেচকও বলে থাকি, কেবল একটি ব্রিদিং প্র্যাকটিসেস 20 টাইমস অ্যাটলিস্ট করা উচিত। এতে কি হয়, বডির ভিতরে অক্সিজেন ফ্লো বাড়ে, অক্সিজেন ফ্লো বাড়লে কনসেন্ট্রেশন বেশি ভালো হয়। আচ্ছা। মানে সেক্ষেত্রে একজন স্টুডেন্টের ক্ষেত্রে এগুলো খুবই অ্যাপ্লিকেবল। খুবই অ্যাপ্লিকেবল। ভেতরে আমি যত এই অক্সিজেন ইনপুট করছি, কনসেন্ট্রেশন আমার বাড়ছে, মাইন্ড ডিস্টারবেন্স কমে যাচ্ছে। বেশ। আচ্ছা, একটা জিনিস আমরা অনেক সময় শুনতে পাই, যে ডিভাইডেড খাটে কখনো স্বামী স্ত্রী শোয়া উচিত নয়। সেটা কি সত্যি, না এটা মিথ? ডিভাইডেড খাটে শোয়া উচিত নয়, এটা কনসেপ্টটা হচ্ছে যে দুটি আলাদা খাট, দুটোকে আলাদাভাবে জয়েন্ট করা, হুম। জয়েন্ট করে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গদিটাও মাঝখান থেকে জয়েন্ট করা। কাটা হয়। তো কাটা থাকলে কি হয়, যেহেতু এটা এক ফ্লোতে থাকছে না, তাই কোথায় মেন্টাল মানে হারমোনিটা ডিস্টার্ব হচ্ছে, দুজনের একে অপরের সাথে আমাদের বডির মিল হচ্ছে না, বা এই মতের জন্য মিল হচ্ছে। মতের মিল হচ্ছে না। এই জন্যই বলা হয় যে হাজবেন্ড আর ওয়াইফ যদি একজন বেশি স্পিরিচুয়াল হয়, তাহলে ধরে রাখবেন, আর আরেকজন যদি একদমই না হয়, তাহলে ধরে রাখতে হবে সেই কাপলের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ বেসিক হারমোনি ইমব্যালেন্স হবে। কারণ আমরা যদি এই যে রেগুলার আমরা মন্ত্রচান করছি বা যেটুকুই প্রয়োজনীয় যেটুকু করছি, আমাদের পার্টনার যদি সেই জিনিসটার ফ্লোতে না থেকে থাকে, তাহলে বডি এনার্জির তারতম্য হয়। আমার এনার্জি তো আলাদা রকম ভাইব্রেশন দিচ্ছে, আর তার এনার্জি যেহেতু সে কোনো মন্ত্রের মধ্যে নেই, কোনো পূজা অর্চনার মধ্যে নেই, কোনো বেসিক এমিউনিটিসের সাথে নেই, তাহলে তার বডি ভাইব্রেশনটাই আলাদা। তাই এক্ষেত্রে 100% তার বডি তারতম্য দেখা দেবে। আরেকটা জিনিস, যেটা পূর্ণ দিনের বাড়ি, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই কড়ি বর্গা বা জয়েন্ট থাকে, যেগুলো আর কি একদম উপরে পিলার, নিচে মানুষ ঘুমোচ্ছে। এক্ষেত্রেও অনেকে বিশ্বাস করে, বা অনেককে আমি বলতে শুনেছি, এগুলো খুব একটা ভালো নয়। এটা কেন, এবং এটা কিভাবে চেঞ্জ করতে পারি? পুরনোদের বাড়িতে কড়িবর্গা থাকলে, যদি আমাদের মাথার ওপর যদি কোনো বিম থেকে থাকে বা কড়িবর্গা থেকে থাকে, সেক্ষেত্রে ওই জায়গাটাতে আমাদের রেমেডি হিসাবে কেবল আমরা ফল সিলিং করতে পারি। আচ্ছা। ঠিক আছে। এবং অবশ্যই এন্ট্রান্সটাকে ভালো করা, যে বাড়ির এন্ট্রান্স যত ভালো করা যায়, ঠিক আছে, এন্ট্রান্সের সামনে যেন কোনো নোংরা আবর্জনা না থেকে থাকে, এন্ট্রান্সটাকে যতটা সম্ভব ভালো ফুল দিয়ে সাজানো যায়, কাটা জাতীয় গাছ ঘরের মধ্যে না রাখা, এইটুকু যদি বেসিক জিনিসগুলো করা যায়, পুরনো বাড়ির ক্ষেত্রে হোক নতুন বাড়ির ক্ষেত্রে হোক, পুরোপুরিভাবে অনেকটা বাস্তুদোষ নিরাময় সম্ভব। অনেককে দেখেছি বাড়িতে 7টা সাদা ঘোড়ার ছবি লাগায়। এটা কি সত্যি পজিটিভ কিছু মানে হারমোনি নিয়ে আসে? আর যদি আনে, তাহলে সেটা রাখার সঠিক দিক কোনটা? দেখো, ঘোড়া হচ্ছে একটা সুপার হর্স পাওয়ার এনার্জি ইন্ডিকেট করে।
তো সাতটা ঘোড়া মানে হচ্ছে তার সাতখানা, যেমন শাস্ত্রে নিয়ে ইম্পর্টেন্ট, সাত দিক থেকে আরম্ভ করে। তো এই যে সাতটা ঘোড়ার মিলিত এনার্জি, হর্স পাওয়ার, যদি কেউ বারবার ওটিকে দেখতে দেখতে হয় না, যেমন দেখি তেমন আমাদের ভাবনা চিন্তা শক্তি পরিবর্তন হতে থাকে, ঠিক তেমনই সাতটা এনার্জি বা সাতটা ঘোড়াকে একসাথে মিলিত অবস্থায় দেখে তো সেই এনার্জিটাকে কাজে লাগানো একটা পদ্ধতি হচ্ছে এই সাতটা ঘোড়াকে রাখা। এবং আপনি সাতটা রাখতে পারেন বা আপনি মেটালেরও একটা ঘোড়া রাখতে পারেন, আচ্ছা, কিন্তু আপনাকে মোটামুটি একই ফল দেবে। জাস্ট আপনার মধ্যে সেই এনার্জিটা, সেই বডি ভাইব্রেশনটা একটা ফিল হবে, যে আপনি কখনোই বোর ফিল করবেন না। এক জায়গায় ধীস করে মানুষ হতাশ হয়ে গিয়ে নিরাশ হয়ে গিয়ে বসে যায়, তাই না? বা তো সেই কুড়েমি আসবে না কুড়েমি মোটামুটি। আসবে না। বেশ, তার মানে স্টুডেন্টদের ঘরে এটা মোটামুটি রাখা যেতে পারে। অবশ্যই রাখা যেতে পারে। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস আমরা অনেক সময় দেখি ইদানিং বহু ফ্ল্যাট বাস্তু অ্যাপ্রুভড বলে আলাদা করে লিখে বিজ্ঞাপন করে, কিন্তু ধরুন আমি একটা পুরনো ফ্ল্যাট পারচেস করেছি এবং আমার ফ্ল্যাটটা বাস্তু অ্যাপ্রুভড নয় সেই অর্থে, পরে জানতে পারলাম সেটার হয়তো বাথরুমটাই ভুল দিকে। এক্ষেত্রে আমার ফ্ল্যাটের বাথরুম আমি চেঞ্জ করতে পারবো না আলাদা করে, কারণ সব সিস্টেমে পরপর ফ্লোরে একই দিকে থাকে। কি করা যায় যাতে আমার নেগেটিভিটিটা একটু কম হলেও হতে পারে? সেক্ষেত্রে ফ্ল্যাটের বাথরুম যদি সম্পূর্ণ ভুল ডিরেকশনে থাকে, সেক্ষেত্রে সেই বাথরুমটিকে ইদার অফ হোয়াইট বা হোয়াইট কালার করা, এবং তার সাথে ক্রিস্টাল ইয়েলো লাইট দেওয়া, এবং যদি সম্ভব হয় সেই বাথরুমে যত সম্ভব অর্কিড জাতীয় গাছ রাখা। আচ্ছা, কেন? নেগেটিভ এনার্জি বারবার, বাস্তু কেবল এনার্জি নিয়ে কথা বলে। যত বেশি আমরা এনার্জিটাকে পজিটিভ দিতে পারবো, যত বেশি আমরা সুন্দর স্মেল দিতে পারবো, যত বেশি আমরা বাথরুমের ওইখানে অর্কিড জাতীয় গাছ দিতে পারবো, তাতে কি হবে? এনার্জিগুলোর রিসাইকেল হতে থাকছে অলওয়েজ, তাই না? তো সেইখানে গাছ ইউজ করা, এবং একটি প্লাস্টিকের হলুদ বাটিতে সন্দক লবণ এক বাটি রেখে দেওয়া, প্রত্যেক 10 দিন অন্তর চেঞ্জ করা। এতে প্রচন্ডভাবে আপনাদের বাস্তুর সমস্যার কিন্তু অনেকটা সমাধান হবে। আচ্ছা, এবার একটু আসি এমন একটা বিষয় যেটা হলো জমি। মানে আজকাল সবাই ফ্ল্যাটই কেনে, তবুও কেউ কেউ হয়তো জমিও কেনে, সেটা বাড়ি তৈরি করার জন্য হতে পারে, ব্যবসার পারপাসেও হতে পারে। আমি যদি জমি কিনি, সেই জমি কেনার আগে কি কি জিনিস দেখবো এবং সঠিক সময় কি সেই জমিটার কাজে হাত দেওয়ার? ওকে, ফার্স্ট কোনো খালি জায়গায় যখন আমরা জমি দেখতে যাচ্ছি, সবার আগে দেখব জমির আশেপাশে কি আছে, জমিটা কোন শেপের আছে। বাস্তুতে বলা হয়েছে চৌকো বা আয়তাকার বা গোলাকার এই জমিগুলো কিন্তু খুব শুভ হয়, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই জমিটা খুঁড়তে গিয়ে যদি আমাদের প্রচণ্ডভাবে কোনো নেগেটিভ জিনিস, যদি কয়লা, ভিক্ষার পাত্র, প্লাস্টিক, হাড়গোড়, চুলের গোছা, এগুলো পেলে কিন্তু বাস্তু প্রবলভাবে এফেক্টেড হচ্ছে। আর তার সাথে সাথে এর পিউরিফিকেশন আমরা কিভাবে করতে পারি? এর পিউরিফিকেশন করার জন্য সেই মাটিটিকে আগে আমাদের খুঁড়ে নিতে হবে। আমি এবার কিছু রেমেডি বলছি। সেই মাটিটিকে পুরো খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নিয়ে ওখানে ফ্রেশ পরিষ্কার জায়গার সামুদ্রিক মাটি যদি দেওয়া যায় বা সামুদ্রিক বালি যদি দেওয়া যায়, এতে বাস্তুর রেক্টিফিকেশন অনেকটা হলো। কারণ যে এনার্জিটা ওর মধ্যে স্টোর ছিল, সেই এনার্জিটাকে আমি তুলে নিয়ে গেলাম, গিয়ে ফ্রেশ আমি সামুদ্রিক মাটি দিলাম। নাম্বার ওয়ান। নাম্বার টু, 1 সিজন বা 2 সিজন সেই জমিটিকে রেখে দিতে হবে, যাতে বৃষ্টি পড়ে সেই মাটিটার মধ্যে নতুন মাটিটার সেই এনার্জিটা যাতে ছড়িয়ে যায়, ঠিক আছে? এবং তার সাথে সাথে আরও কিছু জিনিস করা যেতে পারে। যদি কিছু খড় এনে সেখানে গরুকে খাওয়ানো যায়, তাহলে যেখানে যে মাটিতে গরু বিচরণ করে সেই মাটি কিন্তু প্রবলভাবে সুলক্ষণযুক্ত এবং ফার্টাইল গ্রহণ করা হয় বা মান্য করা হয়। এবার এইগুলো হলো বাস্তু রেমেডি, যত অবধি আমরা করলাম। এবার আমরা বাস্তুর ফাউন্ডেশনের কাছে হাত দেব। তাহলে কখন হাত দিতে পারি? বাস্তুতে বলছে বাস্তু পুরুষ শুয়ে আছে, তার মাথার দিকটা হচ্ছে নর্থ ইস্টে এবং পায়ের দিকটা হচ্ছে আপনাদের নিচের দিকে, ঠিক তার অপোজিটে, দক্ষিণে। দক্ষিণে। তো তাই সেক্ষেত্রে এই যে বাস্তুপুরুষের যেদিকে মাথা, সেইখানে নর্থ ইস্টের দিক থেকে ফাউন্ডেশন স্টার্ট করা উচিত। এবং সেই যে যখন স্টার্ট করা হবে সেদিনটি অবশ্যই যেন শনি মঙ্গলবার না হয়, এবং যার নামে জমিটি নেওয়া তার হরোস্কোপ দেখে একটা মানে নির্দিষ্ট দিন বার করে কিন্তু নর্থ ইস্টের দিক থেকে যদি কেউ মানুষ খোঁড়া স্টার্ট করে বা জমির কাজ শুরু করে, সে জমি কিন্তু 100% সাকসেসফুল হবে। সে জমিতে যারা থাকবে তারাও ভালো থাকবেন, জমির বাস্তুর
ফাউন্ডেশনও ভালো থাকবে এবং সর্বতোভাবে জিনিসটা একটা সুলক্ষণযুক্ত প্রপার প্রজেক্ট তৈরি হবে। পডকাস্ট এন্ড মোড়ে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল বাস্তু। হ্যাঁ, ডেফিনেটলি একটা লার্জ সাবজেক্ট, একটা ভাস্ট সাবজেক্ট। খুব অল্প পরিসরে এটার এ টু জেড পুরোটা ধরে তোলা হয়তো আমাদের কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু গৌরব দা যে পয়েন্টগুলো আমাদের সামনে আজকে তুলে ধরলেন এবং যে বিষয়গুলো মোটামুটি আমাদের আলোচনা থেকে উঠে এলো, তাতে কিন্তু আমার মনে হয় আমাদের দর্শকরা কিছুটা হলেও একটা আভাস পেলো যে একটা ঠিকঠাক বাস্তু বা একটা সুলক্ষণযুক্ত বাস্তু তৈরি করার পেছনে ঠিক কতটা আপনার কন্ট্রিবিউশন হওয়া উচিত এবং কি কি জিনিস বা কি কি ডুজ এন্ড ডোন্টস আপনি মেনে চলতে পারেন। একজন এক্সপার্ট লাইক গৌরব দা, যিনি একজন বাস্তু কনসালটেন্ট, তাকে দিয়ে যদি আপনার যে বাস্তুতে আপনি রয়েছেন সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, দোকান হতে পারে, যে কোনো জায়গা যদি একবার ভিজিট করিয়ে নেন, তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে আমরা অনেকটাই কিন্তু যে ভুল বা ভ্রান্তির পথে যাওয়ার যে সম্ভাবনা সেগুলোকে রেকটিফাই করতে পারি এবং বাস্তু দোষটা অনেকাংশেই আমরা রিভার্সেবল করতে পারি, তাই তো? একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই আলোচনা আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদের আগামী পর্বে আর কি আসছে নতুন জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। দেখতে থাকুন পডকাস্ট অ্যান্ড মোর।